চলে গেছে। এই যে আপনি একজন অভিজ্ঞ একজন আইনজীবী, হঠাৎ করে এই সিটিজেনরা কেন হলো? বিসমিল্লাহির রহমানির রহিম। সিএল টিভির মাধ্যমে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটা করেছেন যে এটা হঠাৎ করে হয়নি, এটা ধাপে ধাপে হয়েছে। দীর্ঘ 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যান্য রাজনৈতিক দল সহ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন সংগ্রাম করে আসছে। বহু মানুষ খুন হয়েছে, গুম হয়েছে। জাতীয় সংসদের সদস্য ইলিয়াস আলী সহ অসংখ্য মানুষ খুন এবং গুমের শিকার হয়েছে সরকারের অগণতান্ত্রিক, অসাংবিধানিক, স্বৈরাচারী আচরণের কারণে। কিন্তু সেই আন্দোলনের ফসল আমরা গত 5 তারিখ গড়ে তুলতে পারছি। ছাত্র আন্দোলন শুরু করেছে, ছাত্ররা এই সফলতার পেছনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল মাঠে ছিল সবাই কিন্তু ছাত্রদেরকে সহযোগিতা করেছে এবং ছাত্ররা ডাক দিয়েছিল। আন্দোলন যখন তুঙ্গে, তখন ছাত্ররা ডাকছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সবাইকে ডাকছেন, ডান বাম সকল রাজনৈতিক দল আপনারা আসুন, আমাদেরকে সহযোগিতা করুন। ঠিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকলের সহযোগিতা করেছে এবং সহযোগিতার কারণে এই আন্দোলন সফল হয়েছে। এবং যেটা বলছেন আপনি আরেকটা কথা যে পালিয়ে গেল কেন, সেই প্রশ্নের উত্তর উনারাই জানেন। বাংলাদেশের একজন এমপিও নাই যিনি প্রকাশ্যী। কারণ কি? তিনিই জানেন কি করেছেন। বিনা ভোটে নির্বাচিত হয়েছে, রাত্রের ভোটে নির্বাচিত হয়েছে। নির্বাচনের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আছে সকালের বিরুদ্ধে মামলা, হামলা, ভূমি দখল। আমার এখানে মক্কেলও আসছে আজকে, আপনি দেখলেন। মালিকানা নাই, সত্য নাই, কিন্তু রাস্তার পাশে ওনাদের জমির সম্মুখ ভাগটা দখল করে বসে আছে। শক্তি কি? আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের বিরুদ্ধে তখন নেতাদের বিরুদ্ধে কোনো মামলা থানায় নেয় নাই, এবং যে কেউকে তারা বিএনপি এবং জামাত বলে তাদেরকে ফাঁসাই দিত, মামলা জড়াই দিত। যার কারণে আজকে শুধু এমপি নয়, শতকরা 90% উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান পলাতক হয়ে গেল। এই পলাতকের কারণে তাদের কৃতকর্মই এই পলায়নের কারণ। আচ্ছা, তাহলে এই যে গাইবি মামলা নামের একটা আমরা শুনি, এটা তো আমি তো ইতিহাসের ছাত্র, মাস্টার ডিগ্রি পর্যন্ত ইতিহাস পড়ছি। এটা ব্রিটিশ আমল বলেন, পাকিস্তান আমল বলেন, বাংলাদেশ আমল বলেন, শেখ হাসিনার আমলের আগে এই গায়েবী মামলা কখনো ছিল না। কোন একটা ঘটনা ঘটলো, অ্যাক্সিডেন্ট ঘটলো, সেখানে সব বিরোধী রাজনৈতিক দলকে নাম দিয়ে একটা মামলা হয়ে গেল। কোন কোন সময় সরকার নিজে সৃজন করে পুলিশের মাধ্যমে গায়েবী মামলা দিয়েছে। আমি লার্নেড জজ সাহেবকে একবার দেখিয়েছিলাম, প্রথম আলোর প্রথম পৃষ্ঠায়। কর্ণফুলীর দক্ষিণ পারে একটা মামলা হলো, কুসুমপুরা জায়গা নামক স্থানে। সেখানে বলল যে একটা বিরোধী রাজনৈতিক দলেরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। আশপাশের সমস্ত বিএনপি এবং জামাতের কর্মীদেরকে সেখানে আসামি করা হলো। বিদেশে যারা ছিল ঘটনার তারিখে তাদেরকেও আসামি করা হয়েছে। অনেক মামলায় দেখা গেল মানুষ মৃত,
তাদেরকেও আসামি করা হয়েছে। এবং প্রথম আলোর যে তদন্ত, সেখানে তদন্তে বলা হচ্ছে যে এলাকার দোকানদারকে জিজ্ঞাসা করলাম এখানে কোনো বিস্ফোরণ হয়েছে কিনা, বললো যে না। ঘটনাস্থলের একজন গার্মেন্টস এর দারোয়ান, তাকে জিজ্ঞাসা করা হলো এত তারিখ এখানে কোনো বিস্ফোরণ হয়েছে কিনা, উনি বলল না। এই হলো গায়েবী মামলার অবস্থা। এগুলো সরকারের নিপীড়নমূলক মামলা, গায়েবী মামলা। কোনো ঘটনা ঘটে নাই, পুলিশের সৃজিত ঘটনাকে কেন্দ্র করে মামলা সৃজন করেছে, হাজার হাজার নেতা কর্মীদেরকে হয়রানি করেছে, জেলে দিয়েছে। জামিন মন্ত্রীরা রাস্তায় যদি বলে, মাঠে যদি বলে জামিনের পক্ষে, জামিন হয়েছে। মাঠে যদি বলে যে না এদের জামিন হবে না, জামিন হয় নাই। কোর্টকে শাসন কি ছিল না, আইনের শাসনকে কুক্ষিগত করেছে। মাননীয় প্রধান বিচারপতি, বাংলাদেশের প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে বিতাড়িত করে, জোরপূর্বক বিতাড়িত করে ওরা সমস্ত জাজ, ম্যাজিস্ট্রেট, বিচারক সবাইকে একটা থ্রেটের মধ্যে রাখছে। কেউ কেউ দুঃসাহস করে চাকরি ছেড়ে দিয়েছে। যেমন আব্দুল ওয়াহাব মিয়া, একজন অত্যন্ত ন্যায়পরায়ণ একজন জাজ, তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন, কিন্তু তিনি পদত্যাগ করেছেন অপমান সহ্য করতে না পেরে। সিনহা সাহেবকে বিতাড়িত করেছেন। এরকম যারা সরকারের কথা শুনে রায় দিতে পেরেছেন তারা বিচারক থাকছেন, আবার অনেকেই চাকরি ছেড়ে দিয়েছেন, আবার অনেকেই ইচ্ছার বিরুদ্ধে বিরোধীদেরকে, কর্মীদেরকে জেলে ঢুকিয়েছেন চাকরি হারানোর ভয়ে। এই ছিল বিচার ব্যবস্থা। আচ্ছা, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই যে আপনারা তো নির্বাচন, নির্বাচনটা কতদিনের ভিতরে হবে বা কিভাবে হবে? এটা তো তত্ত্বাবধায়ক সরকার এক সময় আইনের মধ্যে ছিল, 91-এর পরে এটা আইনের মধ্যে কাঠামো ছিল যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, 90 দিনের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন করবেন। কিন্তু সেই নির্বাচনের ফল বাংলাদেশের মানুষ ভোগ করেছেন। এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে 4টি নির্বাচন হয়েছে, সেই 4টি নির্বাচন আন্তর্জাতিকভাবে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। অন্যান্য নির্বাচনগুলো সেভাবে গ্রহণযোগ্যতা পায়নি। কিন্তু এই একটা সুন্দর নির্বাচনী সিস্টেমকে তৎকালীন মাননীয় বিচারপতি খায়রুল হক একটা অবৈধভাবে, অনৈতিকভাবে ওনার চাকরিচ্যুতির, চাকরি থেকে মানে চাকরি শেষ হওয়ার পরে 18 মাস পরে একটা রায় দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। এবং এইটার দোহাই দিয়ে আওয়ামী লীগ সরকার বারবার বিনা ভোটে, রাত্রের ভোটে, অবৈধভাবে, অসাংবিধানিকভাবে তারা ক্ষমতায় থেকে গেল। আচ্ছা, এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন আবার রাজনীতি করবেন, উনি বলতে পারেন, রাজনীতিবিদেরা তো বলবেন তার নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য। উনি পালিয়ে যাওয়ার পরে যেখানে 300 জন এমপির মধ্যে একজনও নাই রাজপথে, উপজেলা চেয়ারম্যান নাই, ইউনিয়ন চেয়ারম্যান নেই, তিনি কিভাবে আশা করেন যে বাংলাদেশে আসবেন? তবে আমি মনে করি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে চিফ, আমাদের ডক্টর ইউনূস, একজন বিশ্বনেতা, বিশ্ব পরিচিতি মানুষ, উনি যদি বেঁচে থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে আনবেন। ওনাকে আসতে হবে না, ওনাকে বাংলাদেশে আনবেন এবং ওনার কৃতকর্মের জন্য ওনাকে বিচারের মুখোমুখি হতে হবে। উনি যেভাবে আপনার দেশের বড় বড় শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদেরকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ফাঁসি দিয়েছেন, আমরা আশা করি ওনারও আন্তর্জাতিক আদালতে সেই বিচার হবে
ছাত্র হত্যার বিচার হবে, বিডিআর হত্যার বিচার হবে, হেফাজত ইসলামের নেতার বিচার হবে, ইলিয়াস আলীর গুমের বিচার হবে, শত শত বিএনপি নেতাকর্মীদের খুন গুম সহ আরেকটা ভুলে গেছি, ওই যে নারায়ণগঞ্জের 7 খুনের বিচার হবে, নরসিংদীর মেয়র হত্যার বিচার হবে। এটা আমরা প্রত্যাশা করি। থ্যাংক ইউ।